ও আবার দেখা হলো। আবার দূর থেকে দেখলাম পার্কে বসে বিডিও সাহেব প্রেম করছে তার নাগরই সেক্রেটারিটার সঙ্গে। আমার 5 লক্ষ টাকা মায়ের ভোগে পাঠিয়ে মজা লুটছে মজা। ওদের হাসি মস্করা আমার বুকে আগুন জ্বেলে দিয়েছে। আমি কিছুতেই ভুলতে পারছি না সেদিনের সেই কথা। আজও চোখ বুঝলে স্পষ্ট দেখতে পাই সেই দৃশ্য। ছাড়ো ছাড়ো বলছি। না ছাড়বো না। আজকাল তোমার দুষ্টুমিটা খুব বেড়ে চলেছে। আমাকে কোনো কাজই করতে দিচ্ছ না। আরে প্রেম করাটা একটা কাজ নাকি? তাই না? প্রেম করলে শরীর মন সতেজ থাকে, কাজে উৎসাহ বাড়ে। আচ্ছা ময়না, তোমার ইচ্ছা হলে আমরা চিরতরে এক হয়ে যাই। আনন্দ বাধা পড়ি শাক পাকের বন্ধনে। এটাই তো মেয়েদের স্বপ্ন। ময়না, গায়ে হলুদ, ছাজনা তলা, হাতে শাঁকা পলা আর সিঁথিতে সিঁদুর নিয়ে সোজা শ্বশুর বাড়ি। তারপর সেখানে স্বামী সংসার নিয়ে একটা অন্য জগৎ, যে জগতে সব থাকবে। থাকবে না শুধু প্রেমের বৈচিত্র্য। আমি সংসার চাই, চাই না সেই সংসারে ভালোবাসার রং ধূসর হোক। আমি স্বামী চাই, চাই না প্রেমের রামধনু রং ফিকে হয়ে হারিয়ে যাক স্বামী স্ত্রীর পবিত্র দুটি মন। আর সে পবিত্র মনে সেদিনই সেই রাতে আমি সবাইকে ডেকে ডেকে বলবো, কি ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে। ময়না, ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। এই মধু জামিনী আগে তো আসে, এই মধু জামিনী আগে তো আসে। মধু মনে থাক না জোছনা ছুঁয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। ঝিকিমিকি থামিয়ানা পথে কাটায় পা রক্ত ছড়িয়ে কত প্রেমকে নতুন করে হলো গোচেরা। যা ছিল যাওয়া এ মনে আমার, যা ছিল যাওয়া এ মনে আমার, সবই পেলাম আমি সব হারিয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। ভেঙে দেব ওদের স্বপ্ন, আমি ভেঙে দেব ওদের জীবন থেকে মুছে দেব প্রেমের রামধনু রং। জ্বালিয়ে দেব ওদের ভালোবাসার কুঁড়ে ঘর। অন্ধকার জগতের বাদশা আমি, লোভ লালসাকে পুঁজি করে আমি আমার সুখের সাম্রাজ্য গড়ে তুলেছি। সেই সাম্রাজ্যকে কেউ ভেঙে দিতে চাইলে তাদের আমি স্বপ্নের জগৎ থেকে চুরমার করে দেব। ওদের আমি বুঝিয়ে দেব আমি বিড়াল নই, হিংস্র বাঘ। নাম আমার ভৈরব বসা। কি ব্যাপার ভৈরব বাবু, একা একা কার সঙ্গে কথা বলছেন? নিজের সাথে গো, নিজের সাথে। তাই নাকি? এনিওয়ে, এবার বলুন তো আমাকে এখানে থাকতে বলেছিলেন কেন? অনেক রাত হলো, এবার আমাকে বাড়ি যেতে দিন। না ডার্লিং, আমার জয় পিঞ্জর থেকে আমি তোমায় কোথাও যেতে দেব না। রাত যত বাড়বে নেশা তত জমবে, আর ততই জমাট বাঁধবে আমাদের নিকেল করা ভালোবাসা। সে কি ভৈরব বাবু, এর মধ্যে আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু ভালোবাসা বাসাতে ডিম পাড়তে হলে মানি লাগে, মানি। জানি জানি জানি, দেবো তো দেবো, বিউটি দেবো। এত সব কিছু করেছি, সব তোমার জন্য করেছি বলো। টাকা গাড়ি বাড়ি সবই আমার জন্য। ইয়েস ডার্লিং, সব তোমার জন্য। তুমি শুধু আমার আর রঘুর কথা মতো চলো, দেখবে সৌভাগ্যের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তুমি একদিন ঐশ্বর্যের শেষ সীমানায় উপস্থিত হয়েছো। আর বলো না ডার্লিং,
মাথাটা না কেমন ঝিমঝিম করছে, মনটা মনটা কেমন প্রেম প্রেম আরে করছে। বাবা করবেই তো, আমার কাছে এসো, আমি তোমাকে দু চোখ ভরে দেখি। আজকে রাতে আমি তোমাকে হিরোর ভূমিকায় দেখতে চাই। পাবে পাবে ডার্লিং পাবে, আমিও নিজেকে ধৈর্য রাখতে পারছি না গো। চলো ডার্লিং চলো, আমার বেডরুমে যাই চলো। সর্বনাশ হয়ে গেছে ভৈরব বাবু, সর্বনাশ হয়ে গেছে। আহ! তুই আর আসার সময় পেলি না দুর্যোগ কখনো দিনক্ষণ সময় জানিয়ে আসে না, সে অসময়ে আসে, আর তাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে হবে। কি বলতে চাইছিস? যেটা বলতে এসেছি সেটা সবার সামনে বলা যাবে না, গোপন খবর। আরে এখানে পর বলতে কেউ নেই, সবাই আমার আপন। তোমার গোপন খবরটা তুমি বলতেই পারো। না মানে বস যখন সাহস দিচ্ছে তখন কিন্তু কিন্তু করার কি আছে, বলে ফেলুন আপনার গোপন খবরটা কি। যে খবরটা শোনাবো সেটা শোনার মতো ধৈর্য আছে তোমার? যদিও বা থাকে, খবরটা শোনার পর তোমার হৃদয় ভেঙে চৌচির হয়ে যাবে না, তোমার স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে না, তোমার ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা পড়ে যাবে না। না 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 জানি না, আমাকে নিয়ে সব প্রশ্ন করছো কেন? প্রশ্নগুলোর সাথে যদি আমার জীবন জড়িয়ে থাকে তাতে ডোন্ট কেয়ার। আমি চাই মানি মানি মানি, সুইটার দেন হানি, যে আমাকে টাকা দেবে তার ডালে উড়ে গিয়ে বসে পড়বো। তাহলে শোনো, বিলাসকে একটা অপারেশনে পাঠিয়েছিল তোমার বস, সে কিছুক্ষণ আগে পুলিশের এনকাউন্টারে মারা গেছে। What? আরে এমনটাই তো হওয়ার ছিল, যারা আমাদের হয়ে কাজ করবে তারা পোকা মাকড়ের মতো অসময়ে মারা পড়বে। শোক পালনের কি আছে তাই না ডার্লিং? হ্যাঁ, হ্যাঁ, না জানি 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 তোমার বুকে একটু লাগছে, হাজার হোক বিলাস তোমার প্রেমিক, কিন্তু কি জানো ডার্লিং, সে তো তোমার একটা ব্যবস্থা করে গেছে গো। ওই কি বলে বিধবা না 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 না, সে তোমার একটা কাজের ব্যবস্থা করে গেছে। তোমার তো টাকা চাই, টাকা, মানি মানি মানি, সুইটার দেন হানি, আমি তোমাকে টাকা দিয়ে মুড়ে দেবো ডার্লিং। হ্যাঁ হ্যাঁ, এবার টাকার গদিতে শুয়ে মারা প্রেমিকের স্বপ্ন দেখো, ঐশ্বর্যের ফানুসে চড়ে ভালোবাসার ঘর বাঁধো। এছাড়া বাস্তবে তো আর কোনোদিন ঘর বাঁধা সম্ভব হবে না। হবে, বাস্তবে আমার ঘর হবে। কেউ মরে গেলে চোখের জল ফেললে জীবনটা তপ্ত হয়ে যায় না, আমিও থেমে থামার জন্মাইনি। আমি চাই মানি মানি মানি, সুইটার দেন হানি। তাই তো তোমায় নিলাম আমি কাছে জানি, আমিই তো তোমার বাঁচার বিশল্য করণী। সত্যি একদম খাঁটি। আরে চলো। সত্যি নারী চরিত্রে বেজায় জটিল। সদ্য প্রেমিককে হারিয়ে শোক পালনের পরিবর্তে অন্য পুরুষের হাত ধরে হতে চলল শয্যা সঙ্গিনী। মুহূর্তে ভালোবাসা বিক্রি হয়ে গেল নিলামের হাটে। এ লজ্জা আমার, এ লজ্জা আপনার, এ লজ্জা প্রতিটি ঘরের মা বোন ভাইয়ের, এ লজ্জা সমাজের, এ লজ্জা আধুনিকতার নামে উচ্ছন্নে যাওয়া ইয়াং কালচারের। ঘৃণা ঘৃণা ঘৃণা, জীবনের প্রতি ঘৃণা ধরে গেছে, বন্দি দশা জীবনকে দুর্বিষয় করে তুলেছে। ইচ্ছে হয় মুক্ত আকাশে ডানা মেলে উড়ে বেড়ায়, কিন্তু পারি না বাধা হয়ে দাঁড়ায় ওই শাসনের লক্ষণ রেখা। তাকে অতিক্রম করার সাহস যে আমার নেই বললেই তো চলবে না বেন্দি। জীবন যুদ্ধে জয় হতে গেলে সাহসী হলো মূল মন্ত্র। আরে আনন্দ, তুমি হঠাৎ কি ব্যাপার, আমাকে দেখে হঠাৎ অবাক হয়ে গেলে মনে হচ্ছে? হ্যাঁ, ওটা অবশ্য স্বাভাবিক, কারণ দাদা আমাকে হাজারবার এই বাড়িতে থাকতে বলেছে। আমি কিন্তু নিজের প্রয়োজনে বাড়ির বাইরে থেকেছি, কিন্তু দাদা, নীলকণ্ঠদা এরা সব গেল কোথায়? কোথাও যাইনি ভাইয়া, কোথাও যাইনি, তোমার গলা পেয়েই চলে এলো। এই তো। তা তোমার খবর কি? একটা ভালো খবর দিতে এলাম নীলকণ্ঠদা। জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিতে গেলে দাদাকেই তো তার সলিউশন করে দিতে হবে। তা কি ব্যাপার বলো তো ভাইয়া, বিয়ে টিয়ে করছো নাকি? হ্যাঁ নীলকণ্ঠদা, দুম করে সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। মিয়া বিবি রাজি, এখন দাদা অনুমতি দিলেই ব্যাস। তুমি বিয়ে করছো আনন্দ? হ্যাঁ, কেন তোমার আপত্তি আছে? না না, এ তো খুব খুশির খবর। তোমরা প্রাণ খুলে কথা বলো, আমি গিয়ে তোমার দাদাকে ডেকে আনছি। সেই ভালো, সেই ভালো। তোমার ভালোবাসা সত্যি হোক আনন্দ। তুমি বলছো? হ্যাঁ আমিই বলছি। তোমাকে তো বর হিসাবে কাছে পেলাম না, তাই তোমার বউকে আমি সতীন হিসাবেই মেনে নেব। তুমি কিছু ভাবছো বিন্দি? না না, একই তোমার চোখে জল। আনন্দে আনন্দে, জানো আনন্দ, ছোটবেলা থেকে দেখে এসছি এ বাড়িতে শুধু পয়সার লেনদেন হচ্ছে। এখন দেখছি কর্তব্য, প্রেম আর মনুষ্যত্বের লেনদেন হচ্ছে। তাই তো আনন্দে আমার দু চোখ ভরে জল আসছে, আর বলতে ইচ্ছে করছে ক্ষণিকের খুশি পেতে গিয়ে
কি যে ভুল আমি করলাম, চান্দ্রা ছোঁয়ার লাগি আমি নাকি হাত বাড়ালাম। বিন্দি ক্ষণিকের খুশি পেতে গিয়ে হায়, কি যে ভুল আমি করলাম, চান্দ্রা ছোঁয়ার লাগি আমি নাকি হাত বাড়ালাম। ক্ষণিকের খুশি স্বপ্নের মতো সে কিছুটা সময় অভাগী সাজল রানী কপালে কি ছাই, আলোটা নিভে যেতে আবার আধার, সুখের স্বপ্নটা করে দিল খাই, মিথ্যে আলোর হাত ছানিতে কেন যে আমি থমকে গেলাম। ক্ষণিকের খুশি পেতে গিয়ে হায়, কি যে ভুল আমি করলাম, চান্দ্রা ছোঁয়ার লাগি আমি নাকি হাত বাড়ালাম, আমি নাকি হাত বাড়ালাম, আমি নাকি। কেলে কে কাছে আজকের এই থুব দিনে তোকে দল পেলতে নেইলে বাবা আর শুধু আনন্দ কলা। আলে ভাই তুই দাদা তুমি আয় 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 বাবা 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 তুমি ভালো আছো তো দাদা? খুব ভালো আছি। থাক 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 থাক। এ ভাই বলো। নীলকণ্ঠের মুখে শুনলাম তুই নাকি থাদনা তোলাই দেওয়াল ব্যবস্থা করেছিস। হ্যাঁ দাদা। ভালো ভালো ভালো, তবে শুন রাখ দিয়ে আনন্দ নিয়ে তুই থাদনা তোলাই দেওয়াল ব্যবস্থা করেছিস, সেই আনন্দ নিয়ে তোকে হাত পাতালে যেতে হবে। তারপর ধর ওই বেবি ফুড আনতে যেতে হবে। যাবো। তারপর ধর ওই মার্কেটে যেতে হবে। আরে বাবা যাবো। এ ভাই বলো। মেয়েটিকে আমার পছন্দ হবে তো? তোমার ভাই তো ভুলভাল পছন্দ করবে। বিন্দি তুমি দেখে নো দাদা, যেমনি দেখতে তেমনি ইন্টেলিজেন্ট, খুব চোখে টানে। বলে বাবলি 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 আমার ভাইয়ের মুখের কি তুন্দল হাতি। বাদশার ফোন ধরো। দে। হ্যালো, বাচ্চা বল। হ্যাঁ ঠিক আছে, তুই কাজ কমপ্লিট করে আর একবার আমাকে ফোন করবে। এখন আমি ব্যস্ত আছি, লাগছি। ঠিক আছে ঠিক আছে। এবার ভাই যে কথা বলছিলাম, হ্যাঁ বলো। মেয়েটিকে দেখাবি কবেলে? তুমি যবে বলবে তবে, আজ বলে আজই। হ্যাঁ হ্যাঁ সেই ভালো সেই ভালো। বিয়ের আগে আমাদের হবু বৌমাকে একবার দেখে নেওয়া দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ নিয়ে এসো তোমার জীবন সঙ্গীকে, আমি নইলে বরণ ডালানি তৈরি থাকবো। তুমি যে মাঝে মধ্যে কি বলো না, আমি কিছু বুঝতেই পারি না। এ ভাই ভাই হ্যাঁ বলো। তুই যে বিয়ে করবি সিদ্ধান্ত করেছিস, তখন তাকলি বাকলি পেয়েছিস না গেলে? এই দেখো, আরে চাকরি করবো কেন? হ্যাঁ ছোটবেলা থেকে শুনে এসছি তুমি নাকি বিশাল ব্যবসা করো। কিসের ব্যবসা করো আমি কোনোদিন জানতে চাইনি। তুমি অবশ্য ওকে বলোনি, তবে এবার বলবে। মানে মানে আবার কি? ছোটবেলা থেকে হাড়ভাঙা পরিশ্রম করে তুমি আমাকে মানুষ করে তুলেছো। ঠিক আছে, ঠিক এবার তোমার বিশ্রামের প্রয়োজন, তুমি বিশ্রাম নিয়ে তোমার ব্যবসাটা আমাকে বুঝিয়ে দেবে। এবার থেকে তোমার ব্যবসা আমি সামলাবো। আমি না, তুমি তোমার দাদার ব্যবসা একেবারে সামলাতে পারবে না। বিন্দি ঠিক কথা বলেছে। আমাদের ব্যবসা ভাই কি বলবো তোকে বলতো, মানে আমার মানে খুব কঠিন ব্যবসা। কঠিন ব্যবসা? এই ব্যবসা তোর দ্বারা হবে না, আমার দ্বারা হবে। হ্যালো কে? বাদশা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলে আয়, রাখছি। কি হলো? কাজ কমপ্লিট, যত তাড়াতাড়ি সম্ভব বাদশা মেয়েটাকে নিয়ে এখানেই চলে আসছে। ঠিক আছে ঠিক আছে। ভাই ভাই যে কথা বলছিলাম, হ্যাঁ বলো। তুই না আমার ব্যবসার কথা ভুলে যা। ভুলে গেলাম। আমি বরং তোকে কিছু টাকা দিচ্ছি, বেশ। তুই তোর নিজের পছন্দ মতন একটা ব্যবসা তুলু বলে দে। কিন্তু তুমি যে ব্যবসা করো সে ব্যবসা আমার দ্বারা হবে না কেন? এতদিন জানতেন না, চাইলে কেবলমাত্র সন্দেহের বশবর্তী হয়ে আজ আমি তোমাকে জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছি, কিসের ব্যবসা করো তুমি? করছো কি আনন্দ? ও কারণে তুমি চিন্তা করছো? ও কারণে? হ্যাঁ, তোমার দাদা তোমাকে নিজের পায়ে দাঁড়াতে বলছে। আসলে কি ব্যাপারটা হয়েছে ভাইয়া, বলো, বলো। অন্যের চেয়ারে বসা চেয়ে নিজের চেয়ারে বসা ভালো। তা ঠিক ঠিক। না ঠিক নয়, আমাকে জানতেই হবে দাদা কিসের ব্যবসা করে। আমার ব্যবসায় কিন্তু একদম না গোলাপি না। দাদা আনন্দ শোনো, কি শুনবো? হ্যাঁ কি শুনবোটা কি? আচ্ছা
নিজের পায়ে দাঁড়ানো তো কোনো অপরাধ নয়। হয়তো দেখবি তুমি তোমার দাদার থেকে আরো বড় ব্যবসাদার হয়ে এই উঠেছো। তোমরা সকলে মিলে আমার কাছে কিছু একটা গোপন করার চেষ্টা করছো। আচ্ছা কেন এমন করছো বলতে পারো? এ ভাই তুই বৌমাকে দেখাবি বলি না? তা ঠিক তা আমাদের হবু বৌমার বাড়িটা কোথায়? বাড়ি নাম কি? নাম কি ব্যাপার, কোনো জরুরি বৈঠক হচ্ছে নাকি? হ্যাঁ 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 আলি ভৈরব, এ ভৈরব, এ হচ্ছে আমার নিজের বাইরে নিজের ভাই। এই এতটুকু বয়স থেকে আমি ওকে বলো করে দিই, আর তো বলো হইতে, তাই ওর বিয়ের ব্যাপারে একটু আলোচনা করছিলাম। এ ভাই ভাই আয় এদিকে আয়, এদিকে আয়। আলে আলাপ করে লোক, ইনা খুব নাম করা লোক, খুব নাম করা লোক। ভৈরব, এ হচ্ছে আমার নিজের ভাই। ভাই উনি হলেন নবগ্রামের গরিব মানুষের রক্তচোষা পঞ্চায়েত প্রধান ভৈরব বসা। কি তাই তো? আচ্ছা তুমি ওকে চিনলে কি করে? হ্যাঁ, ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে এই কোথায় এই বিডিও অফিসে। এই রঘু, আরে তোর ভাই বিডিও সাহেবা মিস ময়নার সেক্রেটারির কাজ নিয়েছে রে। তুই কি বলতিস কি? আরে আমার কথা বিশ্বাস না হলে তোর ভাইকে জিজ্ঞেস কর। এ ভাই 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 ভৈরব দা বলতে সত্যি, তুই নাকি ভিডিও ময়নার থেকে তুই কাজ নিয়েছিস? এই সত্যি করে বল। হ্যাঁ আমি সত্যিই বলছি, আমি ময়নার সেক্রেটারি কাজ করি। আর শুধু তাই নয়, ময়না আমার এই ময়না তোর? আমি বলছি। কে বাদশা? মেয়েটাকে নিয়ে চলে এসছে, কি বলবো? ওদের ভেতলে অত্তে বল। ভেতরে চলে আয়, রাখছি। এ ভাই ভাই যে কথা বলছিলাম, হ্যাঁ বলো। আমার না কাজের ব্যাপার কিছু লোক আমার তোকে দেখা করতে যেতে, তুই ভেতরে গিয়ে বল, তোর তোকে পরে কথা বলবো। ঠিক আছে আচ্ছা। এই তোর তোকে কিন্তু আমার অনেক দরকার আছে, অনেক তাড়াতাড়ি তুল দা। হ্যাঁ দাদা, এ ভৈরব বসাকে এই বাড়িতে দেখার পর আমিও তোমাকে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে তুমি বাড়ির ভেতরে এসো। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, কথা। এই নীলকণ্ঠ, যা ওকে ভেতরে আটকে লাগার ব্যবস্থা করতে। ঠিক আছে, যাচ্ছি। এই বিন্দি, বলো। তোকে যে কথা বলছিলাম তো মনে আছে তো? হ্যাঁ সব মনে। ঠিক আছে ঠিক আছে। কি রে রঘু, তোকে যে বলছিলি বিডিও অফিসারকে এখানে নিয়ে আসবি, তা কি হলো? রঘু বাবু, এই নিন আপনার শিকার। এতে ভিডিও থাইবা, এতে ভিডিও থাইবা, এতে। রঘু বাবু, আমি আমার কথা রেখেছি, তোমার কথা মতন বিন্দিকে তুমি মুক্তি দাও। আলে দে বলে বাবা দেব, আমি লঘু আস্ত ঘুঘু, তবে তোকে ঠকাবো না। তার আগে বিদ্যুৎ সাহেবের মুখের বাঁধন খুলেতে দেখ, কেমন থতফত করতে, দেখ দেখ দেখ। ঠিক আছে বস, ঠিক আছে। জানোয়ার, সোজা পথে লড়াই করতে পারিসনি, তাই আমাকে এইভাবে তুলে আনলি চোর। সে তুই আমাকে ছুয়ো দানোয়ার হারামি মা মাছি তুলে গালাগালি দিস না কেন, তাতে আমার কিচ্ছু দায় আছে না। আমি আমার টার্গেট ফুলফিল করার জন্য সব রকমের গালিগালা সহ্য করতে রাজি। ব্যর্থ কেন? কোথায় যাবে? চুপ! কে কোথায় যাবে তার সময় বলে দেবে রঘু। তার আগে তোর ভিতরে তলাবো ঘুঘু। কাপুরুষ, সময় আসতে দে রে শালা। না ময়না নাও, আজকের সমাজে আমাদের মতো মেয়েদের কোনো মূল্য নেই। পুরুষরা সময়ের চাকা ঘোরায়, তাই তুমিও আমার মতো আজ থেকে হলে বন্দি। বন্দি হতে নয়, আইনের দড়িতে শৃঙ্খলার হাত করা পরিয়ে এদেরকে আমি করতে এসেছি বন্দি। এত কথার কিছু নেই, আমার 5 লক্ষ টাকার ফাইলগুলো ফেরত চাই, না হলে আমার নাম ভৈরব বসাক, আমি বিড়াল নই, হিংস্র। একটু ভদ্রভাবে কথা বলতে পারিস না? খালি থপথপে ভয় দেখালে হয়? একটু ভালোবেসে কথা বলতে হয়, একটু আদল করে কথা বলতে হয়। আরে এত কথার কি আছে, দরকারি কাজটা সেরে নাও না। ম্যাডাম, এদের কথা মতন আপনাকে আমি তুলে আনতে পেরেছি। এরা দুজনে মিলে অনেক কিছু করতে পারে, অনেক কিছু। বাচ্চাটা খুব বুদ্ধিমান, ও আমার ভাত তাতা বোধে, তাকে কথা বলে লাভ নেই, আতল কথা হচ্ছে। আমাদের ওই পাইল আর 5 লক্ষ টাকার ব্যাপারটা মিটে নিলেই বা। দাদা দাদা, তোমার ফোন এসেছে, এই নাও তোমার ফোন। কি আনন্দ তুমি এখানে। ময়না তুমি এখানে? তাহলে এটাই কি তোমার বাড়ি? আর রঘুবাবু তোমারই দাদা? হ্যাঁ। হে ভগবান, এ আমি কি দেখছি আর কি শুনছি? যা দেখছেন যা শুনছেন সব সত্যি। তার মানে বাচ্চা যাও, কে খাতায় বন্দি কর। ঠিক আছে। আনন্দ, 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 আনন্দ। নেই
আনন্দ নেই, হাসি নেই, গান নেই। আমার জীবন থেকে সুখ শান্তি সব হারিয়ে গেছে। পুলিশ অফিসার হয়েও শয়তানদের চক্রগৃহে আমি ফেসে গেছি। ষড়যন্ত্রের শিকলে আমার হাত পা বাঁধা। সেই শিকল কেটে কংসের কারাগার থেকে আমার বোন বিউটিকে আমি কিছুতেই উদ্ধার করতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। আপনি তো একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার, আপনার চোখে তো অশ্রু মানায় না। কে আপনি? চিনতে পারছেন না? অশ্রু ভেজা চোখ তো, তাই চিনতে একটু অসুবিধা হচ্ছে। ভালো করে চোখটা মুছুন, ঠিক চিনতে পারবেন। চোখে অশ্রু থাকলেও দৃষ্টি শক্তি আমার হারিয়ে যায়নি সবিতা দেবী। চিনতে পেরেছেন তাহলে? প্রথমটা চিনতে পারিনি, 25 বছর আগে দেখা মুখ তো, তাই স্মৃতির অ্যালবামে ঝাপসা হয়ে গেছিল। স্মৃতি হাতড়াতে ঠিক আপনাকে আমি চিনতে পেরেছি। আচ্ছা সবিতা দেবী, আমার একটা প্রশ্নের উত্তর দেবে? বলুন। যেদিন আপনাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলাম, সেদিন আপনি অজ্ঞান ছিলেন। পরে বদলি হয়ে চলে যাওয়ার জন্য আপনার সম্পর্কে আমার ডিটেলস কিছু জানা হয়নি। পরে পুলিশও পারেনি আপনার মস্তিষ্ক বিকৃতির কারণে তথ্য সংগ্রহ করতে। এখন তো আপনি সম্পূর্ণ সুস্থ, তাই বলুন তো সেদিন আপনাকে কে ছুরি মেরেছিল? আমাকে ছুরি মেরেছিল, আমাকে ছুরি মেরেছিল, আমাকে ছুরি মেরেছিল ভৈরব বসাক। আমি ওর প্রেমিকা ছিলাম, তাই সাপকে পোষ মানাতে গিয়ে তারই ছবল খেয়ে আজ আমি বিষ কন্যা। আমি ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। আমি ওর কাছে চেয়েছিলাম ছোট্ট একটা সংসার, চেয়েছিলাম এক চিলতে সিঁদুর। সিঁদুর তো দেয়নি, উল্টে তোর গর্ভে দিয়েছিল এক সন্তান, কি তাই না? যারা সিঁদুরে সিঁদুর দেওয়ার আগে গর্ভে সন্তান দেয় তারা কখনো সিঁদুরের মানে বোঝে না রে বউ, বোঝে না ভালোবাসার মানে। পাকে বাধা না পড়ে তার আগে ঘর বাঁধা যায় না, আগুনে খই না পুড়িয়ে তুই তো নিজের মুখটা পুড়িয়ে ফেললি রে। যাতে মুখ না পুড়ে সেই ব্যবস্থা করতে ভৈরবকে আমি বারবার অনুরোধ করেছি, বলেছি ভৈরব, ভৈরব আমি তোমার সন্তানের মা হতে চলেছি, তুমি এই কুমারী মাকে স্বীকৃতি দাও। আমার এই অসহায়তার সুযোগ নিয়ে শয়তানটা আমার সঙ্গে ব্ল্যাকমেলিং শুরু করলো, বললো আমি তোমাকে স্বীকৃতি দিতে পারি, তার জন্য তোমাকে কয়েকটা বাচ্চা চুরি করে এনে দিতে হবে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি প্রথমে রাজি হইনি। প্রথমে প্রলোভন, পরে ভয় দেখিয়ে আমাকে দিয়ে একটার পর একটা বাচ্চা চুরি করতে বাধ্য করালো। আমি গ্রামগঞ্জ হাসপাতাল যেখানে সুযোগ পেয়েছি সেখান থেকে একটার পর একটা বাচ্চা চুরি করে এনে ওর হাতে তুলে দিয়েছি। ওর লোভটা ক্রমশ বাড়তে থাকায় আমি যখন বেঁকে বসলাম তখন বলে এই শেষ বাচ্চাটা এনে দিলে আমি তোমাকে বিয়ে করব। তাই শেষ বাচ্চাটা তুমি চুরি করলে? হ্যাঁ দাদা, সেদিন ছিল দোল উৎসব। দোল উৎসব? নবগ্রামে দোল মঞ্চে সবাই তখন আছে গানে রং খেলায় মত্ত, সবার ঘর ফাঁকা। সেই সুযোগে একটা ফাঁকা ঘর থেকে আমি ঢুকে পড়লাম। তার অন্দরে গিয়ে দেখলাম একটা ফুটফুটি সদ্যজাত কন্যা শিশু দেবদূতের মতো ঘুমোচ্ছে। আমি সেই মেয়েটাকে চুরি করে তুলে দিলাম, ওই ভৈরব বসাকের হাতে বললাম, ভৈরব, ভৈরব আমি তোমার কথা মতো, আমি তোমার কথা মতো শেষ বাচ্চা এনেছি, এবার তুমি আমাকে বিয়ে করো। বলো না। বিয়ে আমাকে করলো না গো, বিয়ে আমাকে করলো না। তার প্রতিদানের শয়তানটা, ওই শয়তানটা আমার পেটে ছুরি মেরে পালিয়ে গেল। আমি কি শুনছি সেদিন? তাহলে তুমি আমাদের কুকুমণিকে চুরি করে? হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ। বলো বোন বলো, আমাদের কুকুমণি এখন কোথায়? আমি জানি না দাদা, আমি কিচ্ছু জানি না, জানি না। না জানাটাই স্বাভাবিক, কারণ ছুরিকাহত অবস্থায় উনি হাসপাতালে ভর্তি হলেও মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। তারপর তো আচ্ছা দিবাকর বাবু, আমি চলে যাওয়ার পর আপনারা কি কোনো দ্বিতীয় সন্তান নিয়েছিলেন? না। তাহলে ময়না আপনাদেরকে? ময়না, ময়না আমাদের কেউ নয়, কেউ নয়। কোকিলের কাকের বাসায় মানুষ হয়েছে, আসলে ও সবিতার মেয়ে। তাহলে সবিতা দেবী সেদিন জীবন্ত সন্তান প্রসব করেছিলেন, আর আপনি? আমি মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছিলাম। একজন বিকারগ্রস্ত মা আর এক মাস সন্তান হারানো শোকে মৃত্যু শয্যায়, মাঝখানে অসহায় দুগ্ধপোষ্য শিশু, সবাইকে বাঁচাতে এছাড়া যে আমার কোনো উপায় ছিল না স্যার, কোনো উপায় ছিল না। আমি আগেই আন্দাজ করছিলাম ময়না আমার মেয়ে, কিন্তু স্মৃতিভ্রষ্টের কারণে ছেড়া ছেড়া স্মৃতি নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এই কথাটা আমি কাউকে বলতে পারিনি। কিন্তু সেদিন যখন ওর আসল পরিচয় পেলাম, আচ্ছা দাদা, দাদা, দাদা আমার ময়না কোথাও? আমার ময়না, ময়নার খুব বিপদ। হ্যাঁ হ্যাঁ, ময়নার খুব বিপদ, তাই তো তোকে বাঁচানোর জন্য আমি থানায় ছুটে এসেছি। ময়নার কি হয়েছে? ময়না কিডন্যাপ হয়েছে। কে করেছে কিডন্যাপ? আমার দাদা রঘু দলপতি। রঘু দলপতি? রঘু দলপতি। আমি ময়নাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ভৈরব বসাক আমার মাথায় বন্দুকের বাড়তে বেড়ে অজ্ঞান করে ফেলে দে। ময়নাকে অন্য কোথাও সরিয়ে দিয়েছে। আর জ্ঞান ফিরতে আমি তোমার কাছে ছুটে এসেছি দাদা। তুমি ময়নাকে বাঁচাও দাদা, তুমি ময়নাকে বাঁচাও। শুনলেন,
শুনলেন অফিসার, শুনলেন? আমাদের মেয়ে ময়না এখন শয়তানের খাঁচায় বন্দি। আপনি বাচ্চা চুপ করুন, শান্ত হন। আমি ময়নাকে কিন্তু দাদা তুমি তো বলেছিলে তুমি আমাদের 4 হাত এক করে দেবে, তাহলে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তাহলে এভাবে ছটফট করছো কেন? দাঁড়াও আমিও যাবো তোমার সঙ্গে। ময়নার কিছু হয়ে গেলে আমার কিছু করার নেই, কারণ ওদের বিরুদ্ধে স্টেপ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব নয়? আমি আপনাদের কিভাবে বোঝাই বলুন তো? একচন্দ্রের প্রশংসা দুর্জয় রায়ের একই রূপ দেখছি আমি। পুলিশের ঠিক যেমন রূপ হওয়া উচিত ঠিক তেমনি আনন্দ শাট আপ। হাঁটুর পর ধুতি পড়লে যেমন গান্ধীজি হওয়া যায় না, ঠিক তেমনি এসি ঘরে বসে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ খাওয়ালেও কুকুরের লেজ কখনো সোজা হয় না। তুমি ঠিকই বলেছো আনন্দ, আমি এখন কুকুরের চেয়ে নিম্নতর প্রাণী হয়ে গেছি। আমার এমনই অবস্থা, ছুঁচো গেলা সাপের মতো, না পাচ্ছি গিলতে, না পাচ্ছে উগরে ফেলতে। কেন স্যার এই কথা বলছেন কেন? কংসের কারাগারে আমার বোন বিউটি বন্দি যশোদা হয়ে আটকে পড়েছে। হ্যাঁ। শয়তানদের অভিসন্ধি আমি আগে বুঝতে পারিনি, এখন বেশ বুঝতে পারছি। ময়নার উপর প্রতিশোধ নিলে আমি যাতে অ্যাকশন নিতে না পারি, তাই ময়না কিডন্যাপ হওয়ার আগে আমার বোন বিউটিকে ওরা কিডন্যাপ করেছে। ষড়যন্ত্রের শিখলে আমার হাত পা বাঁধা, এখন আমি পঙ্গু, অসহায়। তুমি অসহায় হতে পারো, বিউটিকে কিডন্যাপ করে ওরা তোমাকে পঙ্গু করে দিতে পারে, কিন্তু আমি এখনো সচল আছি। ওরা আমার মেরুদণ্ডটাকে এখনো ভেঙে দিতে পারেনি, তাই তো কংসের কারাগারে ঢুকে বন্দি যশোদাদের উদ্ধার আমি করবই, আর ওদেরকে বুঝিয়ে দেব প্রিয়াকে আবার খেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথাকে আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। অদিম সবার বিকতার যদি আমি কেউ হই, স্বজন হারণে শোষালে তোদের চিত্ত মৃত্যুর বই।